20 ডিসেম্বর রোববার জাহিদ হোসেন আছি রাত 8টার এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে করোনা শনাক্তের সংখ্যা ছাড়ালো 5 লাখ। টিকার সুষ্ঠু বন্টন নিশ্চিতে তৃণমূলের কমিটি। অনলাইন কেনাকাটায় প্রতারক চক্রের নতুন ফাঁদ, কুরিয়ার সার্ভিস হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। পৌষের শুরুতেই সারা দেশে তীব্র শীত, উত্তরে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমবে আরও 2 দিন। দেশে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে 1153 জন। মোট আক্রান্ত ছাড়িয়ে গেল 5 লাখ। আর গত একদিনে প্রাণ গেছে 38 জনের। চিকিৎসকদের পর্যবেক্ষণ, টিকার ওপর ভরসা করে অনেকেই চিকিৎসা ও স্বাস্থ্যবিধি নিয়ে গড়িমসি করছেন। তাদের সতর্ক করলেন, টিকা নিলেও ব্যবহার করতে হবে মাস্ক। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসাইন। জাকির হোসেন, এই মুহূর্তে টিকার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কিন্তু আমরা জানি যে অনেক দিন থেকেই বলা হচ্ছিল যে সেকেন্ড ওয়েভ যেটা, সেটা সারা পৃথিবীতেই আসলে জেঁকে বসেছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু বাংলাদেশে এই সতর্কতাটা দ্বিতীয় যে ধাক্কা, সেটার জন্য প্রস্তুতি খুব দেখা যাচ্ছে না, মানুষের মধ্যে অনেক বেশি ঢিলাঢালা ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। আমি খুব দুঃখ বোধ করি যখন দেখি শিক্ষিত মানুষও আহ, আসলে মুখোশ ব্যবহার করছে না, এবং যে নিয়মে ব্যবহার করার কথা সেটা ব্যবহার করছে না। অনেকে এমনকি খুলে কনুইর মধ্যে রেখে দিচ্ছে, অনেকে গলার মধ্যে ঝুলিয়ে রাখছে। এবং এটা যে আরো বেশি ক্ষতি করে, মাস্ক যদি একবার খুলে ফেলি, ওটা যদি আবার পরি, এটা যে আরো মারাত্মক হয়, এই ধারণাটা কিন্তু মানুষের মধ্যে নাই। এবং সবাই মনে করে যে আমার কিছুই হবে না। এবং এই ব্যাপারে তার খুব কিন্তু যে আন্তরিক এবং এটা তারা যে একটা ভয়ের মধ্যে আছে, এরকম কিছু দেখা যায় না। ডক্টর জাকির হোসেন, ভয়ের মধ্যে নেই, কিন্তু আমরা দেখছি যে সংখ্যা বলছে আমাদের যেখানে 12-15 মতো ছিল গড় মৃত্যু, সেটা এখন কিন্তু প্রতিদিনই 30-এর উপরে থাকছে। এবং যতই এই রোগটা বাড়ছে, ততই আমরা দেখছি যে মানুষের মধ্যে সেই অনুযায়ী প্রথম দিকে যে একটা ভয় ছিল, সেই ভয়টা অনেক আগেই কেটে গেছে। আমরা বলছি ভয় না থাকলেও সতর্কতা যেটা থাকা দরকার, সেইটা থাকা এবং মানে সেটা বাধ্য করা, কোনোটাই আসলে গত প্রায় 300 দিন হতে চললো, 287 দিন যদি বলি নির্দিষ্টভাবে, তাহলে এই সময়ের মধ্যে আমরা এটা আমাদের প্রত্যেকের যে প্রতিদিনের ব্যবহার, প্রতিদিনের যে জীবন আচরণ, সেটার মধ্যে আমরা আনতে পারছি না। এটা আসলে কাদের ব্যর্থতা বলবেন? এইটা সকলেরই, আমার মনে হয় সংশ্লিষ্ট সকলেরই ব্যর্থতা। যারা লেখাপড়া জানেন তারাও সতর্ক নন, তারাও মনে করেন যে এটা ঢিলেঢালাভাবে চলবে। আবার যারা এটা সংশ্লিষ্ট কর্মী যারা আছেন, যারা জনগণকে জানাবেন, তারাও আসলে খুব পোক্তভাবে এটা জানাতে পারছেন না, বিশ্বাসযোগ্যভাবে তথ্যগুলো উপস্থাপন করতে পারছেন না, যে মুখোশ না পড়লে কি ক্ষতি হতে পারে। আমাদের এখন যা হচ্ছে, আপনি যেটা বলেছেন, মৃত্যু কিন্তু আসলে খুব একটা কমেনি, যদিও সংক্রমণের হার কমে গেছে, কিন্তু মৃত্যু কমেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং মৃত্যু না কমার কারণ হলো সম্ভবত যারা মৃত্যুর ঝুঁকির মধ্যে বেশি আছে, তাদের মধ্যে সংক্রমণটা বেশি হচ্ছে, সেই জন্য মৃত্যুটা বেশি হচ্ছে। তার মানে এই তথ্যটা আমাদের মধ্যে আসলে সম্ভবত নাই। কারা বেশি ঝুঁকির মধ্যে আছে, তাদের ব্যাপারে কি সাবধানতা অবলম্বন করতে হবে, পরিবারের সবাই সম্ভবত ওইদিকে খুব একটা নজর দিচ্ছেন না। জাকির হোসেন, তথ্যের প্রসঙ্গেই আসি যে সারা পৃথিবী এখন ভ্যাকসিনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম না। এবং আমরা আশা করছি যে আগামী মাসের হয়তো কোনো এক সময়ে বাংলাদেশেও ভ্যাকসিন পৌঁছে যাবে। কিন্তু চাহিদার তুলনায় স্বাভাবিকভাবেই আমরা অনেক কম ভ্যাকসিন পাবো। ফলে সেখানে এই যে এখন যে ঢিলেঢালা ভাব আছে, সেটা কিন্তু থাকবে না। দেখবেন মানুষ ভ্যাকসিনের জন্য ঝাঁপিয়ে পড়ছে। সেইটার প্রস্তুতি কিভাবে নিতে হবে, যেন এইটা অনেকগুলি বিষয় আছে। একটা হচ্ছে সতর্কতার প্রয়োজন আছে, কিভাবে ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউটেড
ডিস্ট্রিবিউটেড হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ফিজিক্যাল আঘাত আসতে পারে, মানুষ এটা ছিনিয়ে নিতে পারে। আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু খুব ভালো না, অন্তত ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এবং যেখানে আমরা ছোটোখাটো জিনিস ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে ৫০০-১,০০০ টাকার পণ্য অথবা ১০ কেজি চাল ডিস্ট্রিবিউশনেই যেখানে আমরা সক্ষমতা দেখাতে পারি না, সেখানে জীবন রক্ষাকারী একটি অত্যাবশ্যকীয় ভ্যাকসিন এবং যেটা সবার জন্যই প্রয়োজন, সেটির জন্য যথেষ্ট প্রস্তুতি আমরা নিতে পারছি কিনা। আরেকটা শঙ্কার বিষয় কি জানেন? যে ইতোমধ্যেই কিন্তু যে টিকা তৈরি হবে ২০২১ সালের শেষ নাগাদ পর্যন্ত যে টিকা তৈরি হবে সেটা কিন্তু পৃথিবীর ২৫০ কোটি মানুষের কিন্তু ওর থেকে বাদ পড়ে থাকবে। ৭৮০ কোটি মানুষ তো পৃথিবীতে এখন, ২৫০ কোটি মানুষ কিন্তু টিকা ২০২১ সালের মধ্যে পাবে না। তার মধ্যে বাংলাদেশেও অনেকেই থাকবেন। এবং বাংলাদেশে এই পর্যন্ত যা হয়েছে যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে হয়তো আমরা বাংলাদেশের মোট শতকরা ৮ ভাগ মানুষের জন্য পাবো, এবং কোভ্যাক্স যেটা আপনার WHO যেটা করছে সেখান থেকে কিন্তু তাদের একটা সংখ্যা ছিল ২০০ কোটি ডোজ তারা জোগাড় করবে। আসলে তারা মাত্র ৭০ কোটি ডোজ জোগাড় করেছে। তার মানে হলো তারা যে বাংলাদেশের শতকরা ২০ ভাগ মানুষকে টিকা দেবে সেটা কিন্তু দিতে পারবে না। এবং ২০২১ সালের মধ্যে পৃথিবীতে সবাই টিকা পাবে না। ২০২২ সাল, কেউ বলছে ২৩-২৪ সাল পর্যন্ত চলে যাবে। তা আমাদের কিন্তু একটা ভয় আছে যে আমাদের সবাই কিন্তু এই টিকা পাবে না। এবং টিকার আরেকটা সমস্যা হলো আপনি যেটা বলছেন যে সংরক্ষণ করা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। এখন বিভিন্ন ধরনের টিকা আছে। আমেরিকান টিকা যেগুলো আছে এটা -৭০°C, -২০°C এরকম লাগে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। যেমন ইন্দোনেশিয়া ওটা মানা করে দিয়েছে, আমরা আমেরিকান টিকা নিতে পারবো না। আমাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যেগুলো আমাদের বর্তমানে ইপিআই সিস্টেমের মধ্যে যেগুলো টিকা দেওয়া যায়, সংরক্ষণ করা যায় সেই ধরনের, যেমন ধরুন সিরাম ইনস্টিটিউটের যেটা আছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সেইটা, আপনার সিনোভ্যাকের যেটা করোনাভ্যাক আছে সেটা, এগুলো আমাদের বর্তমান যে শক্তি আছে তার মাধ্যমে টিকাগুলো দেওয়া যায়। কিন্তু কথা হলো কাদেরকে দেবেন? দুইটা এখানে আছে। একটা হলো যারা খুব মৃত্যু ঝুঁকির মধ্যে আছে তাদের দেবেন, না যারা সংক্রমণ করছে তাদেরকে আগে দেবেন। যেহেতু আমার এখানে কোনোভাবেই ২৫-৩০ ভাগের বেশি মানুষ কিন্তু টিকা পাবে না এই ২০২১ সালের মধ্যে। হয়তো আরো কিছু ১৭-৪০ পর্যন্ত যেতে পারে, সবাই পাবে না। তাহলে আমাকে ঠিক করতে হবে কাকে আমি আগে দেবো। আমার একটা ধারণা হলো যারা সংক্রমণ করে, যারা বাইরে যাচ্ছে, যারা সংক্রমিত হচ্ছে, ঘরে নিয়েছে সংক্রমণ, তাদেরকে আগে দিতে হবে, এবং তাহলে হয়তো সংক্রমণটা আমরা বন্ধ করতে পারবো। জাকির হোসেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের মধ্যে এই প্রশ্নটা আছে যে যেহেতু সংখ্যায় কম, তাহলে অগ্রাধিকার কারা পাবে? এবং অগ্রাধিকার বিবেচনার জন্য বেশ কিছু মানদণ্ডের কথা বলা হয়েছে। চিকিৎসকরা অবশ্যই সবার আগে, তারপরে যারা পাবলিক সার্ভিসে আছেন এবং জনগণের সেবা দিচ্ছেন এরকম সেবা খাতগুলো। কিন্তু সেখানেও আমরা আমাদের অভিজ্ঞতা তো ভালো না, যার কারণে আমরা সবসময় সন্দিহান থাকি যে এই ডিস্ট্রিবিউশনটাও ঠিক মতো হবে কিনা, নাকি শেষ পর্যন্ত এইটা আসলে যাদের পক্ষে মানে ক্ষমতা যারা থাকবেন, যাদের ওই অবস্থানগুলি থাকবেন, তারা এটা নিতে পারবেন। কারণ আমাদের এখানে তথ্য নাই। কিসের ভিত্তিতে আমি ঠিক করব যে একজন মানুষ তার বয়সের কারণে অথবা তার অন্যান্য রোগ আছে, প্রি এক্সিস্টিং কন্ডিশনস আছে, সেগুলির কোনো তথ্য তো আমাদের কাছে নাই। সেরকম ক্ষেত্রে আসলে সিদ্ধান্তটি কিভাবে আসবে? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কাকে দেব। এবং এখানে যেটা বলা হচ্ছে যারা ফিল্ড আপনার কি বলে সার্ভিস পয়েন্টে থাকেন, যারা জনগণের সংযোগে বেশি যান, যেমন স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, তারা। আপনার ভয়টা কিন্তু আমরা সবাই কিন্তু এটা ধারণা করি যে এই দেশে নীতির যে স্তরটা এটা যেভাবে নিচে নেমে গেছে, গায়ের জোর, রাজনৈতিক জোর, অর্থনৈতিক জোর, সামাজিক জোর, সেগুলো ব্যবহার করার একটা ভয় আছে। তো এমন হয়তো মানুষ টিকা নেবে যার হয়তো প্রয়োজন নাই। এটা বুঝতে হবে আমার আসলে কার টিকা নিতে হবে। এখানে আরেকটা কথা বলি যে যারা ইতোমধ্যে যাদের মধ্যে প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে তাদেরকে কিন্তু টিকা দিলে আসলে টিকাটা খুব বেশি কাজে লাগবে না, অপচয় হবে। তো সেটা কিন্তু আমরা জানি না। আমাদের সেখানে ওই তথ্যটা নাই যে কারা রোগ হয়ে প্রতিরোধ শক্তি তৈরি করেছে। সেটাও কিন্তু আমাদের জানতে হবে। ডক্টর জাকির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনলাইন কেনাকাটায় প্রতারক চক্রের নতুন ফাঁদ এখন কুরিয়ার সার্ভিস। শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নামে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। পুলিশ বলছে ই কমার্স প্রতারণা রোধে প্রয়োজন একটি আলাদা নিয়ন্ত্রণ সংস্থা। আর ই ক্যাব বলছে ভুঁইফোর প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
একথা এ নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান এবং মাটিকাটা থেকে ইক্যাবের সহসভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন। হাফিজুর রহমান, প্রথমেই জানতে চাই যে এই যে প্রতারণার যেই অভিযোগগুলি আসছে, এটার জন্য কাদেরকে আপনারা চিহ্নিত করেন, দায়ী করেন? ধন্যবাদ আপনাকে আজকের এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্যে। এর আগেও কিছু প্রোগ্রাম হয়েছে এবং মাদকদ্রব্য অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনগুলা মাঝখানে কিছু প্রোগ্রাম করেছে, যদিও হাইলাইটিং ওইভাবে ছিল না। তারপরেও আজকে আপনি প্রোগ্রাম করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট টিভি অলসো। আপনি যে কথা বলছেন, এখন মার্কেটে কুরিয়ার সার্ভিস আছে দেখা যাবে 500 থেকে 600। সেখানে অ্যাসোসিয়েশনের মেম্বার আছে 130, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মেম্বার। লাইসেন্স নিয়েছে 59 জন, লাইসেন্স ছাড়া আছে 71। তো এর একটা লাইসেন্সিং অথরিটি আছে, হেডেড বাই ওয়ান জয়েন্ট সেক্রেটারি। এখন যিনি লাইসেন্সিং অথরিটির চেয়ারম্যান উনি জেহসান ইসলাম, রিসেন্টলি উনি দায়িত্ব নিয়েছেন, এর আগে অন্য একজন ছিলেন। তো ইনি সবাইকে বা ওনার সাথে আমরা বা আমি ব্যক্তিগতভাবে অফিসিয়ালি দু একজনকে নিয়ে মিটিং করেছি, আইনের আওতায় নিয়ে আসা, লাইসেন্স নিয়ে বিজনেস করা এবং কুরিয়ার সার্ভিসের মেম্বার হওয়া, যাতে কোনো ফ্রড বা কিছু হয়ে গেলে তাদেরকে ডিগ আউট করা যায় কে এটা কোনভাবে কিভাবে করেছে, এটা করার জন্য। তো আমরা কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন এবং আমি বেসিক্যালি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান অ্যাজ ওয়েল। আমরা 1983 সাল থেকে এই বিজনেস স্টার্ট করেছি, করে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছি। তো তখন আমরা স্টার্ট করেছি ডোমেস্টিক কুরিয়ার 1983 সালে, 1983-তে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, কন্টিনেন্টাল কুরিয়ার অ্যান্ড ড্রিমল্যান্ড। তারপরে আস্তে আস্তে এই কুরিয়ার সার্ভিসগুলোর বিশাল ব্যাপ্তি হয়েছে, লাইসেন্সিং অথরিটি গঠিত হয়েছে এবং অ্যাসোসিয়েশন একটা আছে, স্ট্রং অ্যাসোসিয়েশন, যাতে আপনি যে কথাটি বললেন যে প্রবলেমগুলো হচ্ছে, ফ্রড হচ্ছে, প্রতারণা হচ্ছে, এগুলার বিষয়ে কিভাবে করা যায়। এখানে দুই দিক থেকে প্রবলেম হচ্ছে। একদিকে একটা পার্টি আছে যারা ই কমার্স বিজনেস করতে যাচ্ছে, একটা অর্ডার পাচ্ছে, তারা অর্ডার পাওয়ার পরে প্রপার জিনিসটা ঠিকমতো প্যাকেটের ভিতরে থাকছে না, এগুলা দেখে নেওয়া দরকার। তারা দেখা যাচ্ছে যে 5,000 টাকার জিনিস তারা দিল, কিন্তু ইনফ্যাক্ট ভিতরে আছে মাত্র 200 টাকার জিনিস। তো এগুলা বোঝার ক্ষমতা ডোমেস্টিক কুরিয়ার সার্ভিসের নেই। ডোমেস্টিক কুরিয়ার সার্ভিস কি করতে পারে, একটা প্রোডাক্ট যাচ্ছে সেটা লিগ্যাল প্রোডাক্ট কি না সেইটা করার জন্যে আমাদের দিক নির্দেশনা আছে অ্যাসোসিয়েশন থেকে, এবং কিছু কুরিয়ার সেগুলা মেনে চলছে। প্রোডাক্ট নিয়ে আসলে সেই প্রোডাক্টটা আমরা দেখছি কি প্রোডাক্ট দিচ্ছে সে। এবং হাফিজুর রহমান, এই ব্যাপারে আমরা একটু শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেও জানতে চাইবো যে শাহাবুদ্দিন সাহেব, এই যে অভিযোগগুলি যারা ক্রেতা তারা করছেন, সেক্ষেত্রে আসলে যারা ই কমার্সের মাধ্যমে ব্যবসা করছেন, যে প্রতিষ্ঠানগুলি বিশেষ করে ই ক্যাবের সদস্য অথবা তার বাইরে, তাদের দায়িত্ব কতটুকু এবং সেই ব্যাপারে তাদেরকে কতটুকু মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা আপনারা জিনিসটা নজরে রাখছেন কিনা? ধন্যবাদ আপনাকে এ বিষয়ে আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, ই ক্যাব শুধুমাত্র তাদের ই কমার্স অ্যাসোসিয়েশন তার মেম্বারদের জন্য কাজ করে। আমাদের মেম্বারদের ভিতর অনেকগুলো কোম্পানি আছে যারা ডেলিভারি কোম্পানি, তারা আমাদের মেম্বার, এবং যে সমস্ত ই কমার্স কোম্পানি আমাদের মেম্বার আছে তাদের জন্য কাজ করে। সে এর বাইরে ইন্ডাস্ট্রির জন্য তো কাজ করেই। কিন্তু আমি আজকে এই প্রেক্ষাপটে আমি আমাদের মেম্বারদের বিষয়ে যদি বলি, আমরা সবসময় কনজিউমারদেরকে ইনসিস্ট করি যে আপনারা যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে আমাদের মেম্বার কোম্পানিগুলো থেকে কিনুন, এবং আপনারা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রেও আমাদের ডেলিভারি কোম্পানিগুলো ইউজ করুন। তাহলে এক্ষেত্রে প্রতারণার পরিমাণ কমে আসবে। কিন্তু আপনি যারা প্রতারক, কখনো তারা ব্যবসায়ী হতে পারে না, তারা আসলে উদ্যোক্তার নাম নিয়ে তারা প্রতারণা করে যাচ্ছে। এদের বিষয়ে সরকারি সংস্থাগুলো পদক্ষেপ নিবে। এই ক্ষেত্রে নিশ্চয়ই কুরিয়ার অ্যাসোসিয়েশনের পাশাপাশি ইকেবও তার দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু শাহাবুদ্দিন, যেহেতু আপনারা একটা সমিতির মধ্যে আছেন এবং এই সমিতির বাইরে যদি আপনাদের সমিতির গুডউইলকে কেউ মানে নস্যাৎ করে, সেইটা দেখার দায়িত্বও কি সমিতির থাকবে না?
ওই ধরনের যদি কখনো আমরা কোনো কমপ্লেইন পাই বা আমরা জানতে পারি, নিশ্চয়ই সাথে সাথে আমরা এটার জন্য পদক্ষেপ নিই এবং আমরা সরকারি সংস্থারও সহযোগিতা নিই। কিন্তু প্রথমত আমাদেরকে জানতে হবে। তো যদি কোনো ভোক্তা এই ক্ষেত্রে প্রতারিত হয়ে থাকেন, আমাদের সরাসরি আমাদের ওয়েবে আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, পাশাপাশি আমাদের কল সেন্টার আছে। সেখানে কমপ্লেইন করলে আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট টিম এটার বিষয়ে পদক্ষেপ নিয়ে থাকেন। এমনি কি আপনারা কোনো কমপ্লেইন পান? আমরা যে পরিমাণ কমপ্লেইন পাই সেই অনুযায়ী যদি মানে আপনাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা খুব খারাপ। কমপ্লেইন আসে, সেগুলোর আমাদের প্রথম পদক্ষেপ থাকে যেই কোম্পানির এগেইনস্টে কমপ্লেইন এসেছে তাদেরকে জানিয়ে দেওয়া খুব স্বল্প সময়ের ভিতর, যাতে এগুলো সলভ করে নেয়। তো কমপ্লেইন অবশ্যই আসে, সেটার পরিমাণ হয়তো বা যখন ইন্ডাস্ট্রি বড় হচ্ছে কমপ্লেইনের পরিমাণও বাড়বে, কারণ ক্রেতার পরিমাণও বাড়তেছে। তো এই কমপ্লেইন গুলাকে কিভাবে আরো সহজে সলভ করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। আহ, শাহাবুদ্দিন হাফিজুর রহমান, আমরা একটা বিরতিতে যাব। হাফিজুর রহমান, আপনার কাছে ফিরে আসব যে আসলে এখানে পণ্য যারা বিক্রি করছেন এবং যারা সরবরাহ করছেন, সাধারণ মানুষের জন্য কিন্তু এটা খুব হয়তো দুই পক্ষকেই তারা দোষারোপ করছেন, ফলে দায়িত্ব কিন্তু দুই পক্ষকেই নিতে হবে বলে মনে হয়। এক্ষেত্রে আসলে আপনারা যেহেতু আপনারা ফ্রন্টে থাকছেন, কোনো ধরনের মেকানিজম নিচ্ছেন কিনা? কারণ ই কমার্সের মধ্যে তো আসলে আমরা যতটুকু সাধারণভাবে বুঝি যে ট্রেসেবিলিটি অনেক বেশি, ফলে অন্য যে কোনো প্রতারণার চাইতে এইখানে হয়তো প্রতারণাটা ট্রেস করা সহজ হতে পারে। সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত এবং সেইটা করার সুযোগ আছে কিনা, একটা বিরতির পর আপনাদের দুজনের কাছে ফিরে আসছি। ফিরে এলাম এডিটর স্পিকে। হাফিজুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন কিনা বা করছেন কিনা যেন ক্রেতাকে প্রোটেকশন দেয়া যায়। কারণ এখানে আমি মনে করি যে আপনারা যে ব্যবসা করছেন, অতীতে পণ্যের পাশাপাশি এমনকি নগদ টাকা পর্যন্ত মানুষ পাঠিয়েছে এবং খুব বেশি অভিযোগ কখনো পাওয়া যায়নি। ফলে এই যে একটা দীর্ঘ সময়ের গুডউইল তৈরি করা, সেইটা কেউ এসে হঠাৎ করে নষ্ট করবে, সেইটা প্রোটেক্ট করবারও তো আপনাদের দায়িত্ব আছে। ধন্যবাদ। তো আমি যেটা বলতে চাই, বিজনেস অনেস্টি নিয়ে করতে হবে। পাশাপাশি যারা অসাধু ব্যবসায়ী বিজনেস করছে তাদের প্রোটেকশনের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে বা লাইসেন্সিং অথরিটি যারা আছে তারা অবশ্যই বিষয়টা দেখবে। পাশাপাশি যে অ্যাসোসিয়েশন কাজ করছে তাদেরকে যথার্থ ব্যবস্থা নিতেই হবে, যে ব্যবস্থাগুলি আমাদের আছে। আর যে কেউ যাতে ব্যবসা করার সুযোগটা না পায় সেটা অ্যাসোসিয়েশন অবশ্যই দেখবে। প্যাকেট খুলে নিতে হবে। প্যাকেট যদি কেউ ক্রেতা খুলে নিতে চায় তাকে খুলে নেওয়ার সুযোগটাও দিতে হবে। আমরা কোরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে বলা আছে যে ইভেন দো, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, শুধু ই কমার্সের বিজনেস বলে নয়, বাংলাদেশে যেগুলা হচ্ছে এখন মাদক পর্যন্ত এই ব্যানারে চলে যাচ্ছে বিভিন্নভাবে এই প্যাকের ভিতরে। যে কারণে আমরা বিশেষ করে সুন্দরবন কোরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড 100% ইকম পলি যেটাই নিয়ে আসুক না কেন আমাদের পলির ভিতরে তাকে ঢুকতে হবে। প্রথমে আমরা চেক করে দেখব কি ধরনের জিনিস তার ভিতরে, কলারের ভিতরে, শার্টের ভিতরে কোনো জায়গায় কোনো ধরনের মাদক জাতীয় ট্যাবলেট আছে কিনা। সেকেন্ডলি, যে জিনিসটি যাচ্ছে জিনিসটির দাম সে 3000 টাকা, এটা রাজশাহীতে ডেলিভারি হবে। তা আমরা রাজশাহীতে ডেলিভারি করার পরে এবং নেওয়ার সময় আমরা কিছুটা আইডিয়া করে নিই যে জিনিসটার দাম 2000 থেকে 3000 ভিতরেই হয়তো বা হবে, নতুন জিনিস যাচ্ছে। তখন তার সামনে আমরা প্যাক করি, সে অ্যাড্রেসটা লিখবে। অ্যাড্রেসটা লেখার পরে আমরা রাজশাহীতে ডেলিভারি দিচ্ছি। তার টাকাটি এনে 48 ঘন্টার ভিতরে যিনি পাঠাচ্ছেন তার দোরগোড়ায় উনি এসে নিয়ে যাচ্ছেন বা আমরা তাকে পৌঁছে দিচ্ছি। শাহাবুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে মানে যারা ক্রেতা তাদের যে অভিযোগগুলি আছে, বিশেষ করে প্রতারণার অভিযোগ, এই বিষয়গুলি আপনাদের এখানে কীরকম আসে এবং এটা কারা এই ধরনের কাজ করছে ওয়েবসাইট ব্যবহার করে, অথবা সেটাকে চিহ্নিত করার কোনো সুযোগ বা টেকনোলজি আছে কিনা? প্রথমত আপনার যেহেতু ফেসবুক ভিত্তিক অনেকগুলা কোম্পানি, যে কেউ ফেসবুকের চাইলেই একটা পেজ খুলে বিজনেস করতে পারে। তো সেই ক্ষেত্রে ফেসবুক ভিত্তিক বিভিন্ন কোম্পানিগুলো এই ধরনের প্রতারণা করছে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো গত কয়েক মাস যাবত আপনারা দেখবেন বাংলাদেশের ক্রাইম যে ডিটেকশন পুলিশি সংস্থা থেকে অনেকগুলো ডিটেক্ট করা হয় এবং বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসলেও আমরা ফরওয়ার্ড করে দিই। সেক্ষেত্রে এটার একটা প্রোটেকশন হয়। মূলত ফেসবুক ভিত্তিক যারা বিজনেস করতেছে তাদেরকেও একটা কাঠামোর আওতায় আনা উচিত। আপনার যদি একটা ব্যবসায়ী তার একটা কাঠামোর আওতায় তাদেরকে ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস করে, তখন তাকে ধরে নেওয়া সহজ হয়। তার ডকুমেন্টেশন থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, লেনদেনগুলা
ডিজিটাল মাধ্যমে হয়, তখন আপনার এই জায়গাটাতে প্রতারণার পরিমাণ কমে আসবে। তো এই ক্ষেত্রে সরকার এগ্রেসিভ হতে হবে খুব স্বল্প সময়ের ভিতর, যাতে যারা ফেসবুক ভিত্তিক বিজনেস করছেন তাদেরকে যাতে একটা কাঠামোতে নিয়ে আসা হয়। দ্বিতীয়ত, আপনার যদি কোনো, যেমন কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের মেম্বারদের ভিতর থেকে যদি সার্ভিস নেয়, সেক্ষেত্রে প্রতারণাটা কম হবে। পাশাপাশি ই কমার্স অ্যাসোসিয়েশনের যারা মেম্বার এই সমস্ত কোম্পানি থেকে যদি কেনাকাটা করে, তাহলেও প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি প্রতারিত হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার পদক্ষেপগুলো ইকেবো নিয়ে থাকে। পাশাপাশি পুলিশ বলছে যে একটা নিয়ন্ত্রক সংস্থা করার পরামর্শ দিচ্ছেন তারা, এইটি আপনারা কতটুকু প্রয়োজন মনে করেন? ই কমার্সের নিয়ন্ত্রণের জন্য একটা নিয়ন্ত্রক সংস্থার কথা ভাবছে পুলিশ, সেইটি আপনারা কতটুকু মনে করেন প্রয়োজন আছে? এখন তো আপনার বর্তমান বাংলাদেশের যে রুলস এন্ড রেগুলেশন আছে, তাতেই এগুলা আপনার কন্ট্রোল করা সম্ভব। পাশাপাশি আমরা বিভিন্ন এই, যে সমস্ত প্রবলেম গুলো অ্যারেজ করে, তার জন্য সরকারি বিভিন্ন সংস্থা, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, আপনার প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু পলিসি অ্যাডভোকেসি করে থাকি। সেক্ষেত্রে আমরা এই সমস্ত প্রস্তাবনা দিয়ে থাকি, সরকার সেগুলোকে আপনার বিবেচনায় নিয়ে আপনার পদক্ষেপ নিয়ে থাকে। তাতেও কিন্তু কমতেছে। সেপারেট আলাদা সংস্থা লাগবে এরকম আমরা হয়তো মনে করি না, কিন্তু বর্তমানে যে কাঠামো আছে তাতেই এগুলো সম্ভব। আবুদ্দিন এবং হাফিজুর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে কর্মহীন সময় পার করছেন শ্রমিকরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মনিরুজ্জামান। বজলুর রশিদ, আপনার কাছে একটু জানতে চাই যে সামনের দিনগুলোতে শীতের পরিস্থিতি কী রকম হবে এবং কোন অঞ্চলগুলোতে বেশি ঠান্ডা পড়বে বলে আপনারা মনে করছেন? আচ্ছা, যেটা হচ্ছে গতকাল পরশুদিন থেকে আপনার মৃদু আকারে কোল্ড ওয়েভ ছিল, যেটা গতকাল মৃদু থেকে মাঝারি এবং বিস্তীর্ণ এলাকায় এটা বিস্তার লাভ করেছে। এটা এমনকি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা ডিভিশন অনেক জায়গায় আপনার এর বিস্তার লাভ করেছে। তবে আমরা যেটা দেখছি, আগামীকাল হয়তো আপনার টেম্পারেচার স্লাইড রাইজ করতে পারে, তবে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এবং দেখা যাচ্ছে যে আপনার আরো সামনে 2-1 দিনের ভিতরে অনেক জায়গায় কুয়াশা চলে আসবে, সেক্ষেত্রে দিনের তাপমাত্রাও কমে যেতে পারে। আর তারপরে যেটা ডিপেন্ড করবে, এই মাসের শেষের দিকে আবার নতুন করে কোল্ড ওয়েভ শুরু হবে, যেটা হচ্ছে আমরা আশা করছি হয়তো 26-27 তারিখ থেকে নতুন করে কোল্ড ওয়েভ শুরু হবে। সেক্ষেত্রে মৃদু থেকে মাঝারি, সেই সাথে কোনো কোনো এলাকায় মানে তীব্র অর্থাৎ সিভিয়ার কোল্ড ওয়েভ চলে আসতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া। এই কোল্ড ওয়েভ আসার সাথে সাথেই আমরা দেখি যে বিশেষ করে যারা অল্প আয়ের মানুষ, তাদের সমস্যায় পড়তে হয়। তো এটা কি কোনোভাবে ম্যাপিং করা যায়, যেহেতু আগের থেকে অন্তত 1-2 সপ্তাহ আগে থেকে আমরা এটা বুঝতে পারি যে কোন এলাকাগুলিতে মানুষের প্রয়োজন হবে শীতের কাপড়ের, সেইটার সঙ্গে সরকারের যে শীত বস্ত্র বিতরণ, সেটার একটা কানেকশন তৈরি করা? আসলে এটা ইজিলি বোঝা যায় এটা কোন জায়গায় ওয়েভ আসবে। যেমন কোল্ড ওয়েভ যেটা যেটা এসেছে, আমরা 11 তারিখে আপনার টিভিতে আমি লাইভ করেছি, 71 টিভিতে লাইভ করেছি যে আমরা 17-18 তারিখে থেকে কোল্ড ওয়েভ আসবে। এরকম যেটা হচ্ছে, যেটা শুরু হয় নর্মালি, এই কোল্ড ওয়েভটা শুরু হয় রংপুর, রাজশাহী ডিভিশনে মেনলি বেশি আসছে, তারপর যশোর, কুষ্টিয়া। সামনে যেটা আসবে এটাও একইভাবে এই কোল্ড ওয়েভটা প্রবেশ করে। বিশেষ করে আপনি জানেন আজকে দিল্লিতে তাপমাত্রা অনেক কমে গেছে, এবং কোল্ড ওয়েভটা আসে হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশে ঢুকে। এবং এটা দেখা যাবে এই মাসের শেষের দিকে, এবং জানুয়ারি মাসে প্রথম দিকে অনেক জায়গায় এই তাপমাত্রা কমে যাবে, যেটা আমরা বলি 6 এর নিচে তাপমাত্রা। 6 এর নিচে তাপমাত্রা মানে এটা সিভিয়ার কোল্ড ওয়েভ। সেক্ষেত্রে আমরা যেটা বলবো, বিশেষ করে রাজশাহী এবং রংপুর ডিভিশন, সেই সাথে খুলনা ডিভিশনে অনেক অংশ, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা ডিভিশনের কিছু অংশ, এবং অন্য জায়গায় শ্রীমঙ্গল, এসব জায়গায় তাপমাত্রা অনেক কমে যেতে পারে। তাই এইসব জায়গাতে আমরা আগে থেকেই সেই ধরনের প্রস্তুত নিব, যাতে আমাদের যে কোল্ড ওয়েভ আসবে আমরা তার সাথে যদি আমরা সহজে খাপ খেয়ে নিতে পারি। মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কাছে একটু আসতে চাই যে শীতের সময় যেসব ক্ষেতে ফসল থাকে সেগুলোর জন্য একটা বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। কৃষকদেরকে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে কোল্ড ওয়েভে খুব বেশি ক্ষতিগ্রস্ত তারা না হন?
এবারে আমাদের এই রংপুর অঞ্চলে 5,96,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হবে। সেই লক্ষ্যে প্রায় 23,000 হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করা হয়েছে। এই বোরো বীজতলাগুলোকে যাতে ঠান্ডায় কোল্ড ইঞ্জুরি না হয় সেজন্য আমরা পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা, অথবা সকালবেলা উঠেই সেচ দিয়ে সেই পানিগুলো, গরম পানি থাকে, সেচের পানি গরম থাকে, সেগুলো ছিটায় দিতে পারলে পরে আমরা এই চারাগুলোকে সতেজ থাকবে। এবং এখন পর্যন্ত যে অবস্থায় আছে, 2-3 দিন একটু কুয়াশা ছিল, আজকে কিন্তু বেশ রোদ আছে। যদি রৌদ্র থাকে এবং তারপরে যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু ক্ষতি হয় না, গাছ রৌদ্র পাইলেই তার খাবার তৈরি করতে পারে এবং সে সতেজ থাকে। আর এখানে আমাদের আরেকটি আছে, যেটা এই অঞ্চলে এই বিশেষ করে রংপুর এবং নীলফামারীতে ব্যাপক আলু চাষ হয়ে থাকে। এই আলু চাষের সময় যদি ব্যাপক কুয়াশা হয় তাহলে পরে লেট ব্লাইট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেখানে আমরা ম্যানকোজেব জাতীয় ওষুধ ব্যবহার করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে আলু কোনো রকম ক্ষতি না হয়, এবং কৃষকদের এই কাজটি করে যাচ্ছে। তাছাড়া অন্যান্য যে ফসল আছে, শীতকালীন শাকসবজি যেগুলো আছে, সেগুলো এবার খুবই ভালো হয়েছে এবং কৃষকরা এ পর্যন্ত ভালো দামও পেয়েছে। মনিরুজ্জামান, এই ক্ষেত্রে যেমন পলিথিনের প্রয়োজন, এইসব ক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদের পাশে কতটুকু থাকতে পারবে, তাদের প্রয়োজন মেটাতে পারে কতটুকু? যেমন এবার আমরা ওইটা পলিথিনের ব্যাপারটা নয়, কিন্তু আমরা প্রায় এবারে এই খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য, ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় 1,85,000 জন কৃষককে প্রতি 1 বিঘা জমিতে হাইব্রিড বোরো ধান আবাদ করার জন্য প্রতি কৃষককে 2 কেজি করে বীজ দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের এই অঞ্চলে এবার 9টি ফসল মিলে, পুনর্বাসন, প্রণোদনা মিলে আমরা প্রায় 4,13,500 কৃষককে 1 বিঘা জমির জন্য বিভিন্ন বীজ, সার সরবরাহ করতেছি, যাতে আমাদের কৃষকরা পর্যাপ্ত এই কৃষি উৎপাদন করতে পারে। বজলুর রশিদ, একটা জিনিস জানতে চাই যে এইবারের শীতটা তীব্রতাটা কোন পর্যন্ত থাকতে পারে, এটার কোনো ডেডলাইন দেওয়া সম্ভব কিনা, যে জানুয়ারির মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে? একটু শীতটা অগ্রিম চলে এসেছে। আপনারা জানেন যে বিশেষ করে আপনার নভেম্বর মাসে যে তাপমাত্রা, সেই সময় তাপমাত্রা অনেক কমে গেছে। হয়তো নভেম্বর মাসে যে নর্মাল তাপমাত্রা থাকে তার থেকে অনেক কম ছিল, এবং ডিসেম্বরে যে প্রথম 2 সপ্তাহে তাপমাত্রা ওইভাবে কমে নেই। কারণ হচ্ছে বে অফ বেঙ্গল 2টা সাইক্লোন ফর্ম করছিল, এবং 2টা সাইক্লোনে আপনার এটা তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে চলে গেছে, কিন্তু এর প্রভাবটা ছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিশেষ করে তারপরে যেটা হচ্ছে অ্যারাবিয়ান সি থেকে প্রচুর ময়েশ্চার ক্যারি করার পরে এখানে প্রচুর কুয়াশা হয়েছিল কয়েকদিন। তারপর এটা কেটে, যখন কুয়াশা কেটে গেছে, সাথে সাথে তাপমাত্রা কমে গেছে। আর এবছর মনে হচ্ছে যে তাপমাত্রা গতবার তুলনায় অনেক কমে যাবে। আমরা 2018 সালে আমরা তেঁতুলিয়ার লোয়েস্ট টেম্পারেচার রেকর্ড করেছিলাম 2.6 ডিগ্রি। এটা হচ্ছে আপনার এই যাবৎকালে সর্বনিম্ন তাপমাত্রা এটা তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছিল। আমার ধারণা যে ওই ধরনের হয়তো তাপমাত্রা না কমলেও, তবে সিভিয়ার যেটা আমরা বলি, যেটা 6 থেকে 4 ডিগ্রির ভিতরে অনেক জায়গায় কমে যেতে পারে। বজলুর রশিদ এবং মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকিং, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।